সাথে আছি রাসেল, চলছে ভূত এফএম। আর আমার কাছে প্রতিদিনের মতো আজকেও বেশ কিছু ঘটনা রয়েছে যেগুলো অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন লিসনাররা পাঠিয়ে থাকেন। এবং প্রথম যে ঘটনাটি, Hi listeners, I'm Proma from NY and এই ঘটনাটা আমার ফ্রেন্ড মার্জানাকে নিয়ে। আমরা ইউজুয়ালি সেমিটাইতে হ্যাং আউট করতে খুব লাইক করতাম, আমরা ওখানে হ্যাং আউট করতাম। তো 29 এপ্রিল আমরা নর্মালভাবে গেলাম ওখানে হ্যাং আউট করতে। 30 মিনিট পর্যন্ত সব ঠিক ছিল, বাট 30 মিনিটের পরে আমরা একটু আনকমফোর্টেবল ফিল করলাম। ইটস লাইক আমরা অনেক রকমের সাউন্ড শুনতেছিলাম যেগুলো আমরা নর্মালি শুনি নাই কোনোদিন। প্লাস আমরা ফিল করতেছিলাম যে কেউ আমাদের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে আর আমাদের টাচ করতেছে। বাট আমরা দুজনই ফিলিং গুলো পাচ্ছিলাম, বাট আমরা কাউকে বলি না। লাইক আমি আমার ফ্রেন্ডকে বলি না, আমার ফ্রেন্ডও আমাকে বলে নাই। আমরা হাঁটতেছিলাম, হাঁটতে আমি সাডেনলি শুনি যে কোন একটা বুড়া মহিলার ভয়েস শুনতে পাই যে আমার একদম কানের সামনে এসে বলতেছে যে হ্যাভ মার্সি। তো এই সাউন্ডটা পাপা আমি একদম পিছনে ফিরলাম। পিছনে ফিরার পর দেখি যে আমার ফ্রেন্ডই ওখানে দাঁড়া আছে আর কেউ নাই ওখানে। সে আমার ফ্রেন্ডকে ওটা বলি না, কারণ সে গানা ফ্রিক আউট, আমি ওকে বলি নাই। আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে পরে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে জানো I'm not feeling good, তো চলো বাসা চলে যাই। তো চলো। তো আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমরা কোনোদিন আমার সেমিটারিতে লস্ট হই না। আমরা সেমিটারি খুব ভালোভাবে চিনি। তো বা সেদিন আমার লস্ট হয়ে গেছে, লাইক আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না। আর মনে হচ্ছে যে আমরা একদম 2 মাস ধরে আমরা হাঁটতেছি, বাট মনে হচ্ছে আমরা একদম সার্কেলের মধ্যেই ঘুরতেছি। ইটস লাইক সেম প্লেস ওভার এন্ড ওভার অ্যাগেন। তো পরে আমার ফ্রেন্ড আমাকে বললো যে কাজ করো, যে আমরা বসি কিছুক্ষণ, বসার পরে রেস্ট নিয়ে তারপর আবার রওনা দিই। আমরা বসলাম, বসার পরে somehow আমার ফ্রেন্ড আমাদেরকে তাকাইলো, তাকানোর পর বলতেছে যে did you hear that? তো আমি বললাম যে what? And she was like I heard someone say like have mercy. And I was like Marjana, don't freak out, but আমি সেম জিনিসটাই শুনছি কিছুক্ষণ আগে। And then আমি বললাম যে একটা কাজ করো, I don't feel like safe over here, so একটা কাজ করি, আমরা আল্লাহর নাম নাও, জোরে জোরে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দেই এখান থেকে, একদম স্ট্রেট রওনা দেই। তো আমরা আল্লাহর নাম নিতে নিতে জোরে জোরে আল্লাহর নাম নিতেছি, এন্ড আমরা একদম সোজা হাঁটা দিচ্ছি। আমরা এট লাস্ট আমরা সেমিটারি থেকে বাইরে হয়ে গেলাম। বাইরে হয়ে গিয়ে ওর বাসা চলে গেলাম, আমার বাসা চলে আসলাম। তো বাসার সাথে আমরা কল দিলাম যে মারজানি ওকে? তো বলছে যে হ্যাঁ আমি ওকে। তবে আমরা শুয়ে পড়লাম। শোয়ার পরে আমার 3টা 3:30 দিকে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙে যাওয়ার পরে আমি দেখি যে আমার রুমের মধ্যে, রুমের এক কর্নারে দেখি যে একটা মানুষের ফিগার, অনেক লম্বা এন্ড একটা ফিগার লাইক ব্ল্যাক একটা শ্যাডো দেখতেছি ওখানে আমি। তো আমি ভাবলাম যে আমার মোটামুটি কেউ হবে। তো আমি লাইট জ্বালাইলাম, লাইট জ্বালানোর পর যেখানে কেউ নাই। তো আমার গলা একদম শুকায় গেছে। ওই টাইমে মনে হচ্ছে যে আমার গলা একদম শুকায় গেছে, I don't know why. তো পরে আমি পানি খেতে উঠছি। পানি খেতে ওঠার পরে let me tell you first, like I have a cat in my house, like আমার একটা বিড়াল আছে, and বিড়ালটা হচ্ছে 1 year old. তো আমি যখন ওর সামনে যাই রাতের বেলা, ও ইউজুয়ালি আসে আমার পায়ের সামনে গুড়গুড় করে, and আমি ওকে লাইক আদর করি, and then ও চলে যায় ঘুমাইতে। তো আমি গেলাম, সে আমার দিকে তাকায় আসছে অনেকক্ষণ। তাকানোর পর আমি ভাবলাম যে মনে আদর চাবে। তারপরে আদর করতে নিলাম, ও একদম চিল্লান দিয়ে উঠলো, মানে চেতে গেল, চেতে যে সে চিল্লান দিয়ে উঠতেছে। তো ইউজুয়ালি চিল্লায় যখন ও আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কাউকে দেখে, লাইক একটা পার্সন যে আমাদের ফ্যামিলি মেম্বার না, তাকে দেখলেই ও ইউজুয়ালি চিল্লায়। তো সে চিল্লাইতেছে অনেক, আর সে আমার পিছনের দিকে তাকায়, সে চিল্লাইতেছে, সমানে চিল্লাইতেছে। তো আমি ভয় পেলার পরে আমি রুমের মধ্যে চলে আসি। রুমের মধ্যে চলে আসে দরজা লাগে, উপরে ব্ল্যাঙ্কেট দিয়ে, মুখের উপর ব্ল্যাঙ্কেট দিয়ে শুয়ে গেছি। শোয়ার পরে আমি আমার আম্মুর এন্ড পাপা লাইক ওয়ান এন্ড অনলি চাইল্ড। আমার আব্বু এন্ড আম্মু দুজনই জব করে। তো স্কুল থেকে আসার পর আমি ইউজুয়ালি একদম একা থাকি। ইটস লাইক আমি এন্ড আমার বিড়াল, এছাড়া কেউ থাকে না বাসার মধ্যে। তো আমি ইউজুয়ালি কি করি, আমার সব রুমের দরজা লাগানোর পর তারপর আমি শাওয়ার নিতে যাই। তো আমি সেদিন পরের দিন এটা, তো আমি শাওয়ার নিতে গেলাম। শাওয়ার নিতে যাওয়ার পরে আমি যখন বের হয়ে আসছি, লাইক না শাওয়ার নিতে যখন শাওয়ার করতেছিলাম, তখন আমি শুনি যে ডোরের মধ্যে কেউ যেন নক করতেছে। ইটস লাইক রিয়েলি ক্লিয়ার, অনেক ক্লিয়ার একটা সাউন্ড শুনতেছি আমি নকের। তো আমার বাসায় মনে আম্মু আর অথবা বাবা মনে আইসা পড়ছে তো তাড়াতাড়ি। তো আমি বাইরে হইলাম শাওয়ার শেষ করে বাইরে হওয়ার পরে দেখি যে না, দরজা সব ঠিকই একদম আগের মতনই, বাট বাসায় কেউ নাই। তো পরে আমি আমার রুমের দিকে যাচ্ছি, তখন দেখি যে আমার বিড়াল সে আমার রুমের দরজার সামনে বসে আছে। বসার পরে সে আমার রুমের দরজার সামনে স্টেয়ার করতেছে, মানে আমি ডাকলাম ফার্স্টে যে অ্যালেন বলে চিল্লান দিছি আমি, আমার দিকে তাকাইছে। তাকানোর পরে সে আবার আমার দরজার দিকে তাকাইতেছে। আমি কাহিনী বুঝলাম না। তো ওইভাবে তাকাইছে যে মনে কি ও কারোর জন্য ওয়েট করতেছে যে কেউ বের হবে আমার রুম থেকে। তো আমি পরে দরজাটা খুললাম, দরজা খোলার সাথে সাথে আমার বিড়ালটা আমার রুমে ঢুকলো।
আমার রুমে ঢোকার পরে সেই কর্নারটার মধ্যে যে কর্নারে আমি ডার্ক ফিগারটাকে দেখছিলাম লাস্ট নাইট, তো ওই জায়গাটা যাওয়ার পরে সে চিল্লাইতেছে, আবার সেম ভাবে সে চিল্লাইতেছে, সমানে চিল্লাইতেছে। তো আমি এত ফ্রিক আউট হয়ে গেছি, আমি পরে আমার প্যারেন্টসকে কল দিলাম যে আম্মু আমার অ্যালেনের কিছু একটা হয়েছে, সে সমানে কাউকে রাত থেকে চিল্লাইতেছে, আমি কাহিনী বুঝতেছি না, তোমার তাড়াতাড়ি আসো। তো আমার প্যারেন্টস আসলো, আসার পরে ওকে ডক্টরের কাছে নিয়ে গেল, ডক্টর বললো যে না হি ইজ ফাইন। তো বাসায় আসছি, বাসায় আসার পরে আমি আমার ঘুমাইলাম, সেম আমি রাতের বেলা ওই ডার্ক ফিগারটা দেখছি আমি সেম ভাবে। তো আমি আল্লাহ নাম নিতে আমি মুখটা লাইক ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমাই পড়ছি। তো পরের দিন সকালে স্কুলে গেলাম, স্কুলে যাতে আমার ফ্রেন্ডকে বললাম পুরো কাহিনী যে অ্যাকচুয়ালি আমার সাথে কি হয়েছে ওই দিনের পর থেকে। তো এরপরে ও যেটা বললো সেটা শুনে আমি আরো ফ্রিক আউট হয়ে গেছি। বাট দ্যাট ইজ another story. I'm gonna tell the story another time. So that's all for it. And আরেকটা কথা যেটা আমি যখন স্টোরিটা বলতেছি, আমি আমার রুমে একা, and I'm feeling that someone is in my room, like except me, someone is there, and I feel like আমার উইন্ডো থেকে like someone is staring at me, so it's kind of okay guys, bye. সেই ঘটনাটি পড়ছি। লিখেছেন, হাই রাসেল ভাই, আমি সবুজ, আমি খুলনা থাকি, আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। অনেকদিন ধরে ভাবছি যে আমার জানা ঘটনাগুলো ভূত এফএমে সেন্ড করব, কিন্তু করা হয় না। আজ লিখছি, আশা করছি আমার পাঠানো ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আমার দেখা কোনো এক্সপিরিয়েন্স নেই, আসলে আমার জানা কোনো ঘটনা, আমার জানা কোনো আসলে আমার জানা অনেক ঘটনা, অনেক ঘটনা তিনি জানেন, সেটা বোঝাতে চেয়েছেন। লিখছেন, আমার নানা একজন অনেক বড় কবিরাজ, তার মতো কবিরাজ এখন আছে বলে আমার মনে হয় না। তিনি দিন দুপুরে জিন হাজির করতে পারতেন। আসলে নানাকে নিয়ে অনেক ঘটনা আছে। নানা ছাড়াও আমাদের গ্রামে অনেক ঘটনা আছে, যেগুলো আমি পরে আস্তে আস্তে জানাবো। আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে, আমাদের আগের বাসা নিয়েও ঘটনা আছে। এখন আমি মাঝে মাঝে ভূত এফএমে ঘটনাগুলো সেন্ড করব। তো আজকে যে ঘটনাটি বলছি, আশা করছি যে পড়ে শোনাবেন। প্রায় 27-28 বছর আগের কথা। তখন আমার আব্বু বেশ ইয়াং ছিলেন, বিয়ে হয়নি। তা বলে রাখা ভালো যে আমার নানা এবং দাদা তারা ছিলেন আপন ভাই। তারা গ্রামের জমিদার ছিলেন। পাশাপাশি বাড়ি দুই ভাইয়ের অনেক বড় বংশ, তাদের অনেক জমি জায়গা ছিল। এবং তো এবার ঘটনায় চলে যাচ্ছি। খেতে পানি দেবার জন্য মেশিন রাখা হতো মাঠের এক জায়গায়, একটা ঘর ছিল সেই সময় নানার, এবং সেখানে রাতে পাহারা দেবার জন্য কাউকে না কাউকে থাকতে হতো। নানার সেই মেশিনের ঘরে নানার দূর সম্পর্কের এক চাচাতো ভাই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। অনেক বড় মাঠ ছিল সেটি, এবং মেশিনের ঘরটাও বেশ বড় ছিল। এই সুইসাইড করার পর থেকে ওই মাঠে দিন দুপুরে কেউ গেলেও ভয় পেত এবং কিছু না কিছু দেখত। অনেকের গায়ে ঢিল লাগতো, বাট কোথা থেকে ঢিল আসছে সেটা দেখা যেত না। আর রাতে নাকি সেই লোকটাকে দেখা যেত, অনেকে দেখেছে। তো সুইসাইড করার পর লোকটার লাশ যখন পুলিশের অফিস থেকে আনা হচ্ছিল, তখন ভ্যানওয়ালারা ভ্যানের চাকার তাদের চাকাটা চলছিল না, সবকিছু ঠিক থাকার পরও, এবং ভ্যানওয়ালা সেটা এবং সাথে একটা চৌকিদারও ছিল, তারা দুইজন মিলে ভ্যান থেকে নেমে যখন দেখলো যে সব ঠিক আছে, তখন আবার ভ্যান চালাতে গেলেন ভ্যানওয়ালা। কিন্তু তারপর ভ্যান এক জায়গায় দাঁড়িয়ে আছে। চৌকিদার ভ্যান ঠেলা দিলেন এবং তাতেও হলো না। তারা অনেক ভয় পেল এবং দেখলো যে লাশটা বসে পড়েছে। চৌকিদার লাশটাকে অনেক শোয়ানোর চেষ্টা করলেন, বাট পারলেন না। যতবার শোয়ান ততবার বসে যায়। তারা দুজন যতটুকু পারেন সূরা পড়তে লাগলেন এবং দেখতে লাগলেন যে কি হয়। তারা অনেক ভয় পেতে লাগলেন এবং সূরা পড়ার পর ভ্যান চলল। সূরা পড়া থামলে আবার ভ্যান আটকে যাচ্ছিল। অনেক কষ্টে তারা লাশ নিয়ে পৌঁছান। এরপর ওই মেশিন ঘরটা সেখানে একটার পর একটা ঘটনা হতে থাকে। মেশিনের ওই ঘরটাতে রাতে পাহারা দেয়া বন্ধ হয়ে যায়। তাই নানা মেশিনের ঘর থেকে অল্প কিছু দূরেই আর একটা ঘর বানালেন। একদিন রাতে নানা আমার এক চাচাকে এবং ছোট মামাকে বললেন যে রাতে তোরা দুই ভাই ওই ঘরে গিয়ে থাক। তো যেটা হলো সেটা হচ্ছে এই কারণটা ছিল এই জন্য যে ডাকাতের ভয় ছিল ওখানে, এবং তখন আবার মাঠের ফসল কেটে নেবার মতো ঘটনা ঘটাতো এই ডাকাতেরা। তো আমার আঙ্কেল এবং আমার ছোট মামা থাকতে গেলেন সেই নতুন ঘরটাতে। যাওয়ার পর তারা ওখানে কিছুক্ষণ গল্প করলেন, তারপর ঘুমিয়ে গেলেন।
সেদিন চাঁদের আলো ছিল। অনেক রাত্রে আমার মামা একটা ভয়েস শুনতে পেলেন। আঙ্কেলের ঘুম ভাঙেনি। মামা খেয়াল করতে লাগলেন যে ভয়েসটা আসলে কিসের। তিনি শুনতে পেলেন যে এক অদ্ভুত ভয়েসে নাকে নাকে কে যেন বলছে যে তোরা চলে যা, তোরা চলে যা। মামা ভাবলেন যে যিনি নিশ্চয়ই ডাকাত এসেছে। এই ভেবে তিনি আঙ্কেলকে ডাকলেন এবং আস্তে আস্তে ভাই ওঠো, তাড়াতাড়ি ওঠো এই বলে তিনি তাদেরকে ঘুম থেকে জাগালেন এবং চমকে তাকালেন। তারা বললেন যে কি হয়েছে। মামা বললেন, সব বললেন এবং তারা আবারও সেই ভয়েসটা শুনতে পেলেন, তোরা চলে যা। আঙ্কেল খুব ভয় পেলেন, কারণ তিনি ছিলেন ভীতু। তারা এবার সেই ভয়েসের সাথে ঝড়ের সাউন্ড পেতে লাগলেন। মনে হচ্ছিল যে বাইরে খুব বাতাস উঠেছে। এই অবস্থায় ওনারা দুজনই ভয়ে শেষ। মামা বলল যে ভাই আজকে আর জান নিয়ে বাঁচতে হবে না, মানে যদি জান বাঁচাতে চাও তাহলে পালাতে হবে। তো বাইরে না গেলে আরো বিপদ হতে পারে। এই ভেবে তারা দুজনের হাত ধরে ভালোভাবে দৌড়িয়ে দরজা খুললেন এবং আস্তে আস্তে দরজা খুলে ফেললেন এবং খুব বাতাস হচ্ছে। তারা দুজন আস্তে আস্তে বাইরে আসলেন এবং যা দেখলেন তা তাদের সারা জীবন ভোলার মতো নয়। তারা দেখলেন যে চাঁদের আলোয় স্পষ্ট দেখলেন যে ঘরের এক পাশে মাঠে দাঁড়িয়ে আছে সেই সুইসাইড করা লোকটি। মনে হচ্ছিল যে সে ভাসছে। তার গলায় দড়ি দেখা যাচ্ছিল, কারণ তিনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিলেন। এ দেখে মামা আঙ্কেলের হাতটা ধরে বলল যে ভাই জান বাঁচাও। এই বলে দৌড় দিলেন তারা এবং মামা দৌড়াতে পারছিল না। কিছুটা তারা যেতে পেরেছিলেন এবং তারপরে সে আর যেতে পারছিল না। খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল তার। কিছু দূর যাওয়ার পর আঙ্কেল ক্ষেতের পাশে পড়ে গেলেন এবং মামা আঙ্কেলকে তুলতে না পেরে নিজে দৌড় দিলেন। আঙ্কেল অজ্ঞান হয়ে গেলেন এবং মামাকে অনেক কষ্টে বাড়ির সীমানায় পা রেখে একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন। নানা চলে এলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। মামা কোনো কথা বলতে পারছিল না, তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। নানা সবাইকে ডাকলেন। সবাই ভাবলো যে মনে হয় যে সামাদ, অর্থাৎ তার আঙ্কেল আর কি, সামাদকে কেউ মেরেছে। মামা শুধু মাঠে যেতে বলছিল হাত দিয়ে, মানে ইশারায় মাঠটা দেখাচ্ছিল। তো নানা এক ডাকে তাদের বাড়ির সবাইকে ডেকে তুললেন এবং বললেন যে চলো। সবাই মিলে বাইরে চলে গেল এবং মাঠে গিয়ে তারা নিয়ে এলো আঙ্কেলকে। সেই রাতে তারা দুজন আর কোনো কথা বলেনি। নানা তাদের সুস্থ করলেন। সকালে তারা সব বলল। এই ছিল ঘটনা এবং এখন পর্যন্ত এই জায়গায় এরকম খারাপ ঘটনা অনেক ঘটেছে। তো এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে সবুজ। যাই হোক, আমি একটু অন্যরকম ঘটনা দিয়ে আজকে শুরু করি। হ্যালো লিসেনার, আমি সুমন। গত মঙ্গলবারে একটা ঘটনা ঘটেছিল আপনার। আচ্ছা, সেটা দিয়ে শুরু করতেছি। জি বলুন। তো গত মঙ্গলবার শেষ রাতের দিকে একটা ঘটনা ঘটছে। জাস্ট এইরকম একটা ঘটনা আমার জীবনে এর আগেও ঘটছে। তখন ক্লাস 3-তে পড়ি। তো প্রায় কাছাকাছি একটা ঘটনা গত মঙ্গলবার রাতে আমি দেখছি। তো সেটা হলো শেষ রাতের দিকে হঠাৎ রুমটা প্রচন্ড গরম হয়ে যায় আর কি। তো আমি প্রচন্ড পরিমাণে ঘামতেছিলাম। তো হঠাৎ করে দেখি যে হঠাৎ করে আমার চোখটা জানলার দিকে চলে যায়। আচ্ছা। তো জানলার দিকে যাওয়ার পর দেখতেছি যে একটা শেপ, শ্যাডো প্রকৃতির একটা শেপ, জাস্ট যেভাবে মানুষ যোগাসন করলে যেভাবে হয় ওইরকম একটা শেপ জানলার ভিতর থেকে ঘরের ভিতরে আসতেছে। তো আস্তে ওটা পুরো ভাসমান অবস্থা ছিল, একদম যোগাসন যেভাবে মানুষ বসে জাস্ট ওই রকমই ভাসমান অবস্থায়। ও আস্তে আস্তে ভাসমান অবস্থায় ও সরে আসতেছিল। সরে আসার পরে যে ঘরের ভিতরে যে শোকেস ছিল, তো ওই শোকেসের উপরে চলে যায়। তো শোকেসের উপরে যোগাসন অবস্থায় বসেছিল। তো আমি এটা দেখতেছি প্রায় 30 থেকে 35 সেকেন্ড, তারও বেশি হবে আর কি। তো দেখতে দেখতে মনে হচ্ছে যে নিচ থেকে আস্তে আস্তে ভেনিশ হয়ে যাচ্ছে আর কি। তো এরকম ভেনিশ হতে তো একটা পর্যায়ে আর কি শ্যাডোটা চলে যায়। তো আমি ওইটা দেখার পরে বাকি যে রাতটা ছিল, আমি বাকি রাতটা আর কি ঘুমাতে পারিনি ওই জিনিসটা দেখার পরে। তো ওই জিনিসটা আমি আর পরের দিন কাউকে শেয়ার করিনি। জাস্ট 2 দিন পরে আমি আমার ওয়াইফকে বলছি যে আমি এরকম একটা ব্যাপার দেখছি। যে যা আমি এর আগে একদিন গত 16 ডিসেম্বর আসছিলাম। তো আমার ওই রুমে এর আগে একটা প্রবলেম হয়েছিল যেটা আমি শেয়ার করছি। তো এই ছিল আমার ঘটনা। ওকে, ফাইন। এবং সেটা যেটা শেয়ার করেছিলেন সেটা হচ্ছে আপনার ওয়াইফ বাসায় ছিলেন না, কিন্তু আপনি আপনার ওয়াইফকে বাসায় দেখেছিলেন যে বিছানায় তিনি শুয়ে আছেন। আপু, আমি আপনার কাছে আসবো। মাইক্রোফোন আছে? আচ্ছা, আপনার লাইফে আপনি বলছিলেন যে খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটে, যেগুলো ঠিক আসলে আপনি ঠিক প্যারানর্মাল বলবেন কিনা জানি না।
বাট কিছু একটা ঘটে। তো আপনি আগে আপনার নাম এবং পরিচয় জানিয়ে। হ্যালো লিসনার্স, আমি ডরিন বলছি। আমার সাথে যে ঘটনাটা ঘটে সেটা প্যারানর্মাল বা কি বলবো আমি জানি না, জাস্ট আমার সাথে হয়। আমি সেই বিষয়টি রাসেল ভাইকে লিখেছিলাম। আমার সাথে সর্বপ্রথম এই বিষয়টি হয়েছিল 2004 সালে। আচ্ছা। 2004 সালের অগস্টের দিকে একদিন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর থেকে আমার খুব অস্থির লাগতে থাকে, যেন কিছু একটা খুব খারাপ হবে, খুব খারাপ হতে যাবে এই ধরনের বিষয়। কিন্তু আমি পুরো বিষয়টাকে আমি ইগনোর করে আমি ভার্সিটিতে চলে যাই। ভার্সিটিতে আমি ফার্স্ট ক্লাস পড়ার পরই আমার যেটা মনে হতে থাকে যে করেই হোক আমাকে আজকে আমার মার সাথে দেখা করতেই হবে। আমার মা চিটাঙ্গে চলে যাচ্ছিলেন, 2 দিন পরেই তার ফেরার কথা, এবং ব্যাপারটা কোনো ইমার্জেন্সি ছিল না, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমার যেভাবেই হোক আমার মার সাথে দেখা করতেই হবে। এবং বিকেলে ট্রেন ছিল। আমি সত্যি কথা বলতে বিষয়টাকে পাতলা না দিয়ে অনেকটা সময় ভার্সিটিতে কাটাবার চেষ্টা করেছি, কিন্তু তারপর 1টার দিকে আমি বাধ্য হয়ে, যেহেতু আমি আর পারছিলাম না অস্থিরতায়, আমি আমার মার সাথে দেখা করতে উত্তরাতে চলে যাই, কারণ সেখানে ট্রেন স্টেশন থেকে ছুটবে। আমি যতক্ষণে বাসায় পৌঁছি ততক্ষণে অলরেডি মা গাড়িতে উঠে গেছেন, রেল স্টেশনে চলে যাবেন এই অবস্থাতে। আচ্ছা। আমি যখন বাসে করে আসছিলাম তখন আমার মধ্যে খুব স্ট্রং একটা ফিলিং আসলো যে আজকে আমার কেউ একজন মারা যাবেন, এবং চিটাঙ্গে তিনি মারা যাবেন, এবং এই কারণে আমার মা অনেকদিন বাসায় ফিরবেন না। ব্যাপারটা আমার কাছে এতটাই অদ্ভুত লাগলো যে আমি তো এটা কোনো ব্যাখ্যা নেই, আমি জাস্ট এভাবে নিজেকে ব্যাখ্যা করলাম যে আম্মু হয়তো চিটাঙ্গে যাচ্ছে, আমি আমার মাকে মিস করবো, এই জন্যই হয়তো আমার এই ধরনের একটা বিষয় হচ্ছে। এবং আমার মা নিজেই অবাক হয়ে গেছেন যে আমি তাকে ট্রেন স্টেশনে সি অফ করতে এসেছি, কারণ আমাদের বাসায় মাসে 2 মাসে সবসময় এইভাবে যাওয়া হয়, এটা কোনো নতুন ঘটনা না। কিন্তু যখন ট্রেনটা চলে যাচ্ছে তখন আমি স্টেশনে দাঁড়িয়ে কাঁদছি, কারণ হচ্ছে আমি ফিল করছি যে আম্মু চলে যাচ্ছে অনেক দূর আমার কাছ থেকে, এবং আমি আমার মাকে দেখতে পাবো না, এবং ঘন্টা 2-এর মধ্যে আমার কাছে নিউজটা আসবে। আচ্ছা। এবং যেটা হলো যে সত্যি কথা, আমি স্টেশন থেকে বাসায় গেছি এক্স্যাক্টলি 7টার সময়। আমাকে চিটাং থেকে ফোন করে আমার মামা বলল যে আমার নানা মারা গেছেন। এবং আমার নানি সাথে সাথে খুবই অসুস্থ হয়ে গেছেন, এবং আমার মা প্রায় 1 মাসের মতো আসলে ঢাকায় ফিরতে পারেননি। এটাকে ফ্লুক বলা যায়, কারণ হচ্ছে এরপরে অনেকদিন আমার সাথে এই ধরনের ঘটনা হয়নি। নেক্সট টাইম এটা যখন হলো, এটা 2010-এ হলো আমার শ্বশুর আব্বাকে নিয়ে। আমার শ্বশুর আব্বা উনি বেশ অসুস্থ ছিলেন, তাকে আমরা 2009 থেকে আমরা তাকে নিয়ে বেশ কয়েকবার হসপিটাল ইন অ্যান্ড আউট হয়েছে। এমন অবস্থা গেছে যে অবস্থাতে ডাক্তাররা আমাদেরকে বলে ফেলেছেন যে আপনারা দোয়া করেন, কারণ ওনার বাঁচার কোনো আশা দেখছি না। কিন্তু আমার সবসময় কেমন জানি মনে হতো যে বাবা এবার ভালো হয়ে যাবেন, এবং আল্লাহর মতো প্রতিবারই বাবা ভালো হয়ে ফিরে এসেছেন। কিন্তু 2010 সালে যেদিন বাবা ভর্তি হলেন হসপিটালে, সেদিন আমি যখন ওনার বেডের পাশে যেয়ে দাঁড়ালাম, তখন আমার ভেতরে একদম স্ট্রং একটা ফিলিং এসছে। এটা কেউ বলেছে বলবো কি, এটা তো আমাকে আর কে বলবে, ভেতরে একটা স্ট্রং ফিলিং আসলো যে এবারই শেষবার, এরপর আর কখনোই বাবাকে নিয়ে আমার হসপিটাল আসতে হবে না। আচ্ছা। কারণ বাবা মারা যাবে। আমি এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না যে হাউ আই ফেল, বিকজ আই ফেল লাইক এ ফ্রিক। কারণ আমি বাবাকে অসম্ভব ভালোবাসতাম, অসম্ভব পছন্দ করতাম। সেই জায়গায় পিতৃতুল্য একজন মানুষের বিছানার পাশে দাঁড়িয়ে যখন ভেতরের ফিলিংসটা আসে যে তিনি বাঁচবেন না, খুবই একটা ভয়াবহ ব্যাপার হয়। এবং আমি প্রতিটা দিন বাবার কাছে হসপিটালে গেছি, আমি একই ফিলিং পেয়েছি। এবং যেদিন বাবা মারা যাবে সেদিন সকালে যখন আমি হসপিটালের সিঁড়িতেই পা রেখেছি, সেদিন আমার ভেতর থেকে এসছে যে আজকে শেষ দিন, আর কয়েক ঘন্টার ব্যাপার, এরপরে সব শেষ। আমি যে কটা ঘন্টা ওখানে ছিলাম, সে কটা ঘন্টা আমি যতভাবেই মন থেকে এটা তাড়াতে চেষ্টা করেছি, এটা কোনোভাবেই যায়নি। যতবার বাবার বিছানার পাশে গেছি ততবার ফিলিংসটা আরো স্ট্রংলি ব্যাক করেছে। এবং ইনফ্যাক্ট শেষবার যখন আমি বাবার বিছানার পাশে গেলাম, তখনও উনি ডাক্তারদের মতে উনি বেঁচে আছেন। তখন আমার ভেতর থেকে আসলে বেশি না, 1-2 ঘন্টার ব্যাপার। এবং সত্যি কথা 1-2 ঘন্টার মধ্যে ডাক্তার আমাদেরকে জানালেন যে উনি ক্লিনিক্যালি ডেড।
এবং তার কিছুক্ষণ পরেই তো তাকে উনি মারাই গেলেন। So, এই এক্সপেরিয়েন্স মানে এই ব্যাপারগুলো খুবই উইয়ার্ড আসলে, মানে এই যে চিন্তাগুলো আসে মাথার মধ্যে এবং সেটা আবার যখন মিলেও যায় তখন খুব খারাপ লাগারই কথা আসলে। হ্যাঁ, এবং এটা তো আরো আমার নিজের বাবার সাথে আমার হয়েছে। আমার বাবা মারা গেছেন এই বছর মার্চের 9 তারিখে। প্রথমে যেটা হয়েছিল 2 দিন বা 3 দিন আগে থেকে কোনো কারণ ছাড়াই আমি কাঁদছিলাম। শুনতে খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা, কিন্তু যেটা কি আপনার হাজবেন্ড উনি আছেন, উনি জানেন, উনি দেখেছেন বা আপনার? আচ্ছা, একটু শুনি ওনার কাছ থেকে যে দেখেছেন। আমি অফিসে গাড়িতে যাওয়ার পথে আমি হঠাৎ কোনো কারণ ছাড়া ঝরঝর করে কাঁদছি। আমি যেটা আমার হতো যে আমার শুধু মনে হতো আমার খুব প্রিয় কিছু হারিয়ে যাবে এবং অসম্ভব কষ্টে আমি নিজে থেকে কাঁদছি না, আমি ভেতর থেকে কিভাবে জানি কান্না আসছে এবং এটা খুবই অকওয়ার্ড একটা ব্যাপার ছিল। হয়তোবা আমি অফিসে কাজ করছি, কম্পিউটার দিকে তাকিয়েছি, আমি হঠাৎ দেখবো যে আমি ঝরঝর করে কাঁদছি। যেটা হচ্ছে প্রথম যখন ওকে বলা হয়েছিল তখন বলেছিল যে কান্না ছাড়া তো কিছু না, কেঁদে নাও, মন হালকা হয়ে যাবে। আমার শুধু মনে হচ্ছে আমার খুব প্রিয় কিছু হারিয়ে যাবে। আচ্ছা, তারপর কি হলো? তো ও বলছে কিছু মানে হচ্ছে কোনো জিনিস, তো যেটা হারিয়ে যাবে সেটা রিপ্লেস করা যাবে, সেটার জন্য তুমি কাঁদছো কেন? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমি জিনিসটা কাউকে মানে আমি এখনো বুঝাতে পারছি না। যেটা হচ্ছে যে অসম্ভব একটা কষ্ট, অসম্ভব একটা দুঃখে আমার তখন অটোমেটিক আমি কাঁদতাম। এবং সত্যি কথা আমি ওর কথা কি বলবো, আমার নিজের কাছেই তো অদ্ভুত লাগতো যে আমি হয়তো অফিসে আমার কোনো গুফা পড়ছে না, আমি অফিসে খুব একটা সিরিয়াস কিছু পড়ছিলাম, আমি টিভিতে হয়তো ফ্রেন্ডস দেখছিলাম, এই সময় আমার কান্না আসছে। তো সেটা তো মানে ওকে কি দোষ বা আমারই তো অদ্ভুত লাগছিল, কিন্তু আমি কাঁদছিলাম, এটা ঠিক কথা, কাঁদছিলাম। আমি অফিসে যাচ্ছি, অফিসে যাওয়ার পথে আমি দেখছি যে ঝরঝর করে আমার চোখ দিয়ে পানি পড়ছে, খুব কষ্টে কান্না আসছে। অফিস থেকে ফিরছি কোনো কারণ ছাড়া, হঠাৎ করে আমি কাঁদছি, কোনো কারণ নেই। এবং এটা হয়েছে ঠিক আমার বাবা মারা যাওয়ার আমি আপনাকে এক্স্যাক্টলি বলতে পারি 3 থেকে 4 দিনের মধ্যে এই হচ্ছিল যে আমি কন্টিনিউয়াস আমি কাঁদছিলাম। তার 3 থেকে 4 দিন পরে আপনার বাবা? আব্বা ঠিক 9 তারিখে মারা গেছেন এবং আব্বু মারা গেছেন যে ঘটনাটা সেটা হয়েছে যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ আব্বু খুব ফিট ছিলেন। আচ্ছা। আমার বাবা জীবনে একটা দিনের জন্য কোনদিন হসপিটালে থাকেননি। এই বয়সে যখন মারা যান ওনার বয়স 60 পেরিয়ে গেছিল, হি ওয়াজ আবার 65। ওই বয়সে উনি যে পরিমাণ হাঁটতে পারতেন আমি ওনার সাথে পাল্লা দিয়ে হাঁটতে পারতো না এবং সামান্য সর্দি কাশি জ্বর ছাড়া আমি তাকে কোনদিন অসুস্থ হতেই দেখিনি এবং ডাক্তারের কাছে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। 9 তারিখে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের সাথে আমরা অফিসে যাচ্ছিলাম, আব্বার বের হওয়ার কথা ছিল, আব্বু নেমেছেন নিচে গাড়িতে, ঠিক উঠে এসে আবার বললেন যে আজকে শরীরটা ভালো লাগছে না, তোমরা দুজন চলে যাও, আমি পরে যাব, আমাকে গাড়ি পাঠিয়ে দিও। ঠিক আমরা গাড়িটা টার্ন নিচ্ছে সে সময় আম্মা ফোন করে বললো যে তোমার আব্বু নিজেই বলছে যে আমার বোধহয় একটু হসপিটালে যাওয়া দরকার, তো তোমরা একটু আসুন, নিয়ে যাও। এবং যে মানুষ কোনোদিন ডাক্তারের ছায়া মারাতে পছন্দ করে না, সে নিজে যখন বলছে যে আমি হসপিটালে যাবো, আমাদের কাছে সেটা যথেষ্ট সিরিয়াস ছিল। আমরা এসছি, আসার পর যেটা হয়েছে যে আমি দেখলাম যে তোমার শ্বশুর নিজেও হার্ট পেশেন্ট ছিল, ওই ধরনের কিছু সিমটম আমার লাগছিল যে প্রবলি আব্বার একটা অ্যাটাক হচ্ছে বা এই ধরনের। কিন্তু আব্বু তখন পুরো সজ্ঞানে কথা বলছেন, আব্বু বলছেন যে আমার একটু অক্সিজেনের অভাব লাগছে, আমাকে একটু ইমার্জেন্সিতে নিয়ে যাও, আমাকে হয়তো অক্সিজেন দিলে আমি ঠিক হয়ে যাব। গাড়িতে সামনের সিটটাতে আব্বুকে যতটুকু শোয়ানো সম্ভব শুইয়ে দেওয়া হলো, ও ঠিক পিছে বসে, আমি যেভাবে কোনা করে পিছে বসি তাতে আমি আব্বুকে ঠিক মতো দেখতে পাচ্ছিলাম। আমার ভাই ড্রাইভ করছিল এবং আমি সাডেনলি যে জিনিসটা দেখলাম যে আই স্টার্ট হ্যাভিং দ্যাট ফিলিং, দ্যাট স্ট্রং ডার্ক ফিলিং, সামথিং রিয়েলি ব্যাড ক্যান হ্যাপেন। আমি আব্বুর দিকে তাকাই থাকতে থাকতে আমার ভেতরে ওটা আসতে শুরু করলো এবং ওটা সেই মুহূর্তে যেটা হলো যে আব্বুর সারা শরীরটা কেঁপে গেল এবং ঘেমে সিট কভার পর্যন্ত ভিজে গেল। সুতরাং আমার মনে হচ্ছে যে প্রবলি হি হ্যাড অ্যান অ্যাটাক এট দ্যাট টাইম। তো আমি আমার ভাইকে বললাম যে যত তাড়াতাড়ি পারো, যেভাবে পারো, রং রুট দিয়ে হলেও ইমার্জেন্সিতে পৌঁছা দরকার। ইমার্জেন্সিতে আমরা পৌঁছানোর পরে আব্বুকে কিন্তু কাউকে ধরে নামাতে হয়নি, তিনি নিজে দরজা খুলেছেন, নিজে নেমে হেঁটে ভেতরে ঢুকেছেন, ওর সাথে ছিল। কিন্তু ব্যাপার হয়েছে যে মুহূর্তে ইমার্জেন্সির দরজাটা ক্রস করেছি আমি, the very first thing that came into my mind was that you are not going to take him alive back at home today. It's very difficult.
যেটা হয়েছে যে সেই মুহূর্তে যেহেতু আমার সাথে এটা আগে হয়েছে, আমি জানতাম যে হবে, এবং আপনি একেবারেই মানে যা ভাবছেন তাই হতে যাচ্ছে এটা। হ্যাঁ, আমি জানি না আমি কোত্থেকে শিওর হয়েছি, বাট আমি শিওর ছিলাম যে এটাই হবে, কারণ আমার আগের দুটো ঘটনার কারণে আমি শিওর ছিলাম যে এটা হবে। এবং যদিও আমি দেখছিলাম যে আমার সামনে দিয়ে আব্বু নিজেই হেঁটে বেডে গেছেন, নিজেই ডাক্তারের সাথে কথা বলছেন, নিজেই বলছেন যে আমাকে অক্সিজেনটা লাগান, আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছি না, মনে হয় হার্টে কিছু প্রবলেম লাগছে। এমন কোনো সিরিয়াস কন্ডিশন ছিল না যে ডাক্তারও তাকে ওইভাবে অ্যাটেনশনটা দিবে, কিন্তু আমি জানতাম আমি ওখানে তার জন্য ঠাই দাঁড়িয়েছিলাম। আমার হাজবেন্ড, এটা কিন্তু আমার কাছে খুবই ডিফিকাল্ট মানে এটা ভাবা যে মানুষটি কখনোই অসুস্থ হয় নাই, এবং তখন থেকে আপনি যে ফিলটা করছেন এবং এটা আপনাকে মানে কন্টিনিউয়াসলি এই সময় ডিস্টার্ব করছিল যে হ্যাঁ এটা হতে যাচ্ছে, এবং আপনি বিশ্বাস করছিলেন কারণ এই আগেও আপনার সাথে এরকম ঘটনা ঘটেছে। ওকে, সো ফাইনালি সেটাই সত্যি হয়েছিল। এবং ফাইনালি সত্যি হয়েছিল মানে হচ্ছে কি, ডাক্তারও যেটা হয়েছে, যেহেতু আব্বুর মধ্যে ওই ধরনের কোনো সিমটম দেখা যাচ্ছিল না, ডাক্তার যে কাজটা করেছে যে আব্বুকে অক্সিজেন মাস্কটা লাগিয়ে আমার ভাইকে নিয়ে গেছে ভেতরে মেডিকেল হিস্ট্রিটা শোনার জন্য। আমি যেহেতু ওখানে দাঁড়িয়েছিলাম, আমি পুরো সময়টা আমি জানি কি হয়েছে। আব্বুকে অক্সিজেনটা লাগানোর সাথে সাথে শরীরটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে, কেমন শরীরটা রিল্যাক্স হয়ে গেছে, এবং ইনস্ট্যান্টলি আই নিউ দ্যাট ইটস হ্যাপেনিং অর ইট জাস্ট হ্যাপেন্ড, ঠিক আছে, এটা হয় হয়ে গেছে বা হচ্ছে ওই মধ্যে আছে। আমি তখন ডাক্তারকে ডাকলাম, আমি বললাম যে আপনি একটু দেখেন তো, আমার মনে হচ্ছে কিন্তু রোগীর কন্ডিশন ভালো না। নিশ্চয় এই মুহূর্তে কিছু একটা ছিল যেটা উনি মেডিকেল টার্মসে উনি জানেন, যে উনি সেই মুহূর্তে এসে আমাকে বলে আপনি এখান থেকে সরেন, আপনি এখান থেকে যান, আমরা দেখছি ব্যবস্থা কি করা যাচ্ছে। আরেকজন ডক্টর আসলেন, তারা দেখলাম ট্রাই করছেন, হার্ট পাম্প করছেন, অনেক কিছু করছেন, ইনজেকশন দেওয়ার চেষ্টা করছেন, এবং আমি যেটা বুঝতে পারছিলাম যে আমার ভেতরে বলছে যে আর খানিকক্ষণ, তারপর সব শেষ, কিছু কান্নাকাটি, অন্ধকার। এটা কি শুধু আপনি ফিল করছিলেন নাকি অন্য সবাইও বুঝতে? ওরা তো সবাই ছিল না, কাছাকাছি তো সবাই ছিল। আমার ভাই করছিলেন আপনি? হ্যাঁ, এবং আমার ভাই আমাকে যেটা বলছিল যে ওরা তো ট্রাই করছে, তুমি এভাবে কাঁদছো কেন? আচ্ছা, তুমি এভাবে কাঁদছো কেন? কারণ তখন ডাক্তার এসে একবার আমাকে বললেন, প্রথম ডাক্তার এসে বলছিল একটু সিরিয়াস, আমরা হার্টবিট পাচ্ছি না, আর কি প্রেইং, হয়তো পেয়ে যাবে। এবং আমার ভাই তখন আমাকে বললো যে ওরা চেষ্টা করতেছে, ওরা বলতেছে তো পাবে, ওরা তো সিরিয়াস কিছু বলছে না, তুমি কেন এরকম করে কাঁদছো কেন তুমি? এবং যেটা হচ্ছে, সরি ভাই আমি ইন্টারাপ্ট করছি, আমি জাস্ট এন্ড ইট, সেটা হচ্ছে যে এবং ডাক্তার এসে একবার বললো যে আমরা একটা বিট পেয়েছি, আপনি চিন্তা করবেন না, কিন্তু সেটা হয়নি, আসলে হয়নি। কারণ হচ্ছে যে ওই একটা বিট পাওয়ার উপর তারা তাকে আইসিইউতে নিয়ে গেছে, এবং আব্বুকে যখন আইসিইউতে ঢুকাচ্ছে তখন আমি আশা করছি যে দিস টাইম আই উইল বি রং, আই ওয়াজন্ট রং। আব্বুকে ভিতরে নিয়ে গেছে, আমার ভাইকে ডেকে নিয়ে গেছে, আই ক্লিয়ারলি হ্যাড দিস ফিলিং যে ও মানে আমার ভাই ভেতর থেকে বের হয়ে এসে আমাকে বলবে যে কিছু নেই, এবং লাইক উইদিন 2 seconds ও বের হয়ে এসে বলছে যে আপু সব শেষ। সো আমার জন্য এটা অ্যাকসেপ্ট করা খুব কঠিন হয়ে গেছিল যে আমি ওখানে দাঁড়িয়ে আমি জানতাম আমার বাবা মারা যাবে, এবং ইট টুক এ টোল অন মি। আমি আর এটা অ্যাকসেপ্ট করতে, এটার সাথে একটু কামিং টু টার্মস উইথ ইট টুক মি আ লং টাইম। সেটাই। এবং আপনার কি অন্য কারো ক্ষেত্রে এটা হয় নাকি? হ্যাঁ, অন্য কারো ক্ষেত্রে যেটা হয়, যেটা হচ্ছে যে আফটার সো মেনি মান্থস I have accepted that I might be a freak, but the fact is that sadhanata I get these feelings with the people I'm very close with. Acha. I'm very associated with, I love them, tader sathe, but otherwise Allah bachaise I don't get signals about other people. তাহলে আমি জানি না কি করতাম। না, তাহলে হয়তো অবশ্যই মানে সুস্থভাবে বেঁচে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। তো যেটা হয় যে আমি ভালো জিনিসটা পাই, ভালোটা পাই, গুড নিউজও পান। ভালোটা পাই, আমার নানুর লাস্ট মান্থে খুব সিরিয়াস একটা অপারেশন হয়েছে, ডক্টররা বলে দিয়েছিল যে there is a possibility that she will die the operating table, but আমি স্ট্রংলি জানতাম যে she will survive and she will gradually get well, and that happened and she is getting well. Oh my God, তাহলে তো মানে শুধুমাত্র যে এরকম ধরনের নিউজ তাই না, ভালো নিউজ। Thank God যে সেকেন্ডটা এসছে, so it's easy for me that I will not only get the negative ones, I will also get the positive ones. Exactly. So হ্যাঁ, আমি আজকে ইনফ্যাক্ট ভাবছিলাম যে আপনি তো মানে আপনি যদি এরকম ভাবে বুঝে ফেলেন তাহলে আপনার সাথে আমি বুঝতে চাচ্ছি না আসলে। না সেটা আমি শুনে পরে নিশ্চিত হলাম যে আপনি অফিস বা
আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার রিলেটিভস যারা রয়েছেন তারা নিশ্চয়ই তাহলে খুব আনইজি ফিল করতেন যে আল্লাহ কি বুঝছে আমাকে দেখে, জিজ্ঞেস না, করবো এখন নাকি যেটা জিজ্ঞেস ব্যাপার করবো না। হয়েছে এটা শোনার পর তারা এটা বুঝতে পারবে যে দে উইল আন্ডারস্ট্যান্ড কারা আমার ক্লোজ, কারা আমার ক্লোজ না, কারা আমি খুব ক্লোজ দেখতেই বুঝতে পারি। ক্লোজ দেখতেই বুঝতে পারেন। ওকে ফাইন, যাদের কথা বলেছেন তারা তো আপনার অবশ্যই অনেক বেশি ক্লোজ, সেটাই হওয়া স্বাভাবিক। আরো একটা ঘটনা রয়েছে এবং আমাকে লিখেছেন কেউ একজন যে ঘটনাটা আমার বোনের বাসায় হয়েছে। ওর বাসা ধানমন্ডি এলাকায় এবং এটা একটা অ্যাপার্টমেন্ট হাউস। ওর বাসায় অদ্ভুত সব ঘটনা ঘটে যেটা বোঝা যায় যে অন্য কিছু বাড়িতে আছে। যেমন ধরুন, ঘরের জিনিসপত্র ঠিক জায়গায় থাকে না, রাখা হয় এক জায়গায় কিন্তু পাওয়া যায় অন্য কোনোখানে, যেখানে ওই জিনিস রাখার প্রশ্নই আসে না। রাতে বাথরুমের টয়লেট্রিজ যেভাবে সাজানো থাকে, সকালে সব উল্টাপাল্টা হয়ে যায়। টুথব্রাশের ক্যাপ খোলা পাওয়া যায়। এমনকি বাথরুমের কল এবং ফ্ল্যাশ হঠাৎ অন হয়ে যায়। ড্রেসিং টেবিল থেকে চিরুনি লাফ দিয়ে দূরে পড়ে যায়। এর মাঝে 3টা ঘটনা বলি। একদিন অনেক রাতে একটা বিকট সাউন্ড করে বেডরুমের সিলিং ফ্যান বন্ধ হয়ে গেল। এরপর আবার চলা শুরু করে, আবার বন্ধ হয়ে গেল। এরপর বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুমের লাইট অটোমেটিক অন অফ হতে লাগলো। একসময় লাইট অফ হলো আর তখনই ফ্যান স্মুথলি আবার ঘোরা শুরু করলো। একদিন সকালে বোনের হাজবেন্ড মানিব্যাগ ড্রেসিং টেবিলের ওপর রেখে অফিসের জন্য রেডি হচ্ছিল। রেডি হয়ে মানিব্যাগ নিতে গিয়ে দেখে মানিব্যাগ সেখানে নেই। সারা ঘর খোঁজাখুঁজি চলল, কিন্তু মানিব্যাগ পাওয়া গেল না। পরে দেখা গেল সেটা বেডরুমের বিছানার মাথার কাছে জানালার একদম কর্নারে পড়ে আছে। জানালার ওইখানে যেতে হলে খাটের মশারি খুলে তারপর যেতে হবে, না হলে সেখানে হাত যাবে না। তাহলে মানিব্যাগ সেখানে গেল কিভাবে? সবচেয়ে সারপ্রাইজিং ঘটনা হলো যেদিন একটা বড় হাতের পাঞ্জা ছাপ দেখা গেল ড্রেসিং টেবিলের আয়নায়। ওই হাতের মাপ আমার বোনের কিংবা ওর হাজবেন্ডের হাতের চেয়ে অনেক বড় এবং অনেক ডিপ। ওই দাগ কাপড় দিয়ে কিছুতেই মোছা গেল না এবং 2-3 দিন পর ওটা আপনা আপনি চলে যায়। হাতের ছাপ এত বেশি ডিপ ছিল যে রাতে যখন লাইট পড়ে আয়নায় একটা প্রতিবিম্ব উল্টা দিকের দেয়ালে পড়ত এবং সেখানে পরিষ্কার একটা হাত দেখা যেত। অথচ ওরা চেষ্টা করেও নিজ হাত দিয়ে ওই রকম ডিপ ছাপ আয়নায় ফেলতে পারেনি। তার কিছুদিন পরে আবার একটা হাতের ছাপ পাওয়া গেল, কিন্তু এবার সেটা একটা 2-3 বছরের বাচ্চার হাতের ছাপ। অথচ ওর বাসায় কোনো বাচ্চা নেই, কোনো বাচ্চা বেড়াতেও আসেনি। ওরা জানতে পেরেছে অ্যাপার্টমেন্ট বানানোর সময় ডেভেলপার কোম্পানি যখন আগের বাড়িটা ভাঙে তখন ওখানে অনেকগুলি তাবিজ খুঁজে পায়। মনে হয় বাড়িটা বন্ধ করা ছিল। এখন অ্যাপার্টমেন্ট বানানোর পর নতুন করে যেহেতু বাড়ি বন্ধ করা হয়নি তাই সমস্যা হচ্ছে। যেহেতু আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি হয়নি এবং কোনো কিছুর অবয়ব দেখা যায়নি, বর্তমানে অ্যাপার্টমেন্টের লোকেরা আর কোনো ঝাড়ফুঁক বা বাড়ি বন্ধ করার ঝামেলায় যাচ্ছে না। আমার বোনও এইসব ভূতের ঘটনায় অভ্যস্ত হয়ে গেছে। এই ছিল ঘটনা। এবং আপনিও যদি সত্যিকার অর্থে আজকে ঘুম থেকে ভেঙে উঠে যে দেখেন যে আপনার আয়নায় কোন একটা এরকম হাতের ছাপ পড়ে আছে, যে হাতের ছাপটা আপনাদের বাড়ির কারোর সাথেই মেলে না, বা আপনি যদি দেখেন যে কোন ছোট বাচ্চার হাতের ছাপ পড়ে আছে অথচ আপনার বাসায় কোনো ছোট বাচ্চা নেই, তাহলে আপনিও চমকে উঠবেন। বা আপনার জিনিসপত্র যদি এলোমেলো হয়ে যায়, এটা অনেকের সাথেই হয় যে আপনি একটা জিনিস এক জায়গায় রেখেছেন, সেই জিনিসটা সেই জায়গায় নেই, সরাইটাকে কেউই দেখবেন যে দায়ী না, বাসায় সবাই বলছেন যে না আমি হাত দেয়নি, তারপরে এরকম ঘটনা ঘটে যায়। জুজুর যে এপিসোডটা ছিল সেই এপিসোডে আমরা এই ব্যাপারটা নিয়ে অনেকক্ষণ কথা বলেছিলাম এবং আমরা ওইখানে একটা জিনিস আলোচনা করেছিলাম যে কেউ বা কিছু একটা হয়তো আমাদের মাঝে মাঝে এরকম বাধা দেয়, কোনো সময় আমাদের ভালোর জন্য বাধা দেয়, কোনো সময় আমাদের খারাপের জন্য বাধা দেয় এবং তারা আমাদের দেরি করিয়ে দেয়। হয়তো ওই সময়টায় আপনি জিনিসটা খুঁজে পেয়ে রাস্তায় বেরিয়ে পড়লে আপনার হয়তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো বা আপনার কোনো একটা ভয়াবহ ঘটনা ঘটতে পারতো। সেই ঘটনা থেকে আপনি হয়তো ওইটুকু সময় দেরি করার জন্য বেঁচে গেলেন। এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে। প্লিজ। Hello listeners, this is Orko, studying LLB from University of London. আমার এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি একটা সিরিজ অফ ইভেন্টস যেটা বিগত 4 বছর ধরে আমার সাথে ঘটছে এবং এই ইনস্ট্যান্টগুলির বেস লাইন একটাই, আই সি ডেড পিপল। ডেড পিপল বললে ভুল হবে, শুধুমাত্র একজন মানুষকে দেখছি যে কিনা
আজকে এই মুহূর্তে আমার জীবন আর নেই। এই মানুষটা আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একজন অংশ হিসেবে ছিল, আমার খুব ভালো বন্ধু ছিল। সে চলে যাওয়ার পর থেকেই আমার জীবনে এই ইনসিডেন্টগুলি ঘটা শুরু করেছে এবং টিল নাও ঘটছে। আগে বলি একটু তার ব্যাপারে। সে যেদিন মারা যায় সেদিন আমি তার সামনে পড়ে গিয়েছিলাম বলতে, সে যখন সুইসাইড করে, বিল্ডিং থেকে যখন লাফ দেয়, তখন আমি ওই বিল্ডিং এর সামনে দাঁড়িয়েছিলাম। আমরা সবাই মিলে তাকে যখন ডিএমএইচ নিয়ে যাই, ইট ওয়াজ টু লেট, they couldn't save her. পার্সোনাল রিজনের কারণেই তার নামটা বলছি না। আমার ফার্স্ট যে ইনসিডেন্টটা ঘটে সেটা এয়ারপোর্ট রোডে। আমি আর আমার ফ্রেন্ড ড্রাইভ করে যাচ্ছি। আপনি ওখানে ঢাকা মেডিকেলেও বেশ কিছু ঘটনা ঘটে যে আপনি পড়ে গিয়েছিল, বাট সুইসাইড যে করেছিল সেটা ঠিক লাফ দিয়ে না, তার আগে ঘটনাটা ঘটেছিল। সেটা একটু বলবেন যে আসলে মানে পয়জন টাইপের কিছু একটা, যে ওইটা একটু বলেন। ওইটুকু যেটা ঘটেছিল, আমরা তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ডাক্তার সাথে সাথে যেটা বললো যে ওনার স্টমাক ওয়াশ করতে হবে। আমরা সবাই ওকে বললাম ছাদ থেকে লাফ দিছে, স্টমাক ওয়াশ কেন করতে হবে? তখন ডাক্তার সাথে সাথে বললো যে আপনারা লিপস গুলি দেখেন, আই এম শিওর যে পয়জন ইনটেক হয়েছে। আমরা আসলে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ, লিপস গুলি একদম ভায়োলেট কালার হয়ে গিয়েছে, and this was the symptom that she had taken poison. ওকে। আর এখানে আরেকটা জিনিস বলতে হবে যে যখন আমরা বুঝতে পেরেছি যে না, তাকে হয়তো আর বাঁচানো সম্ভব না, ঠিক ওই সময় সে আমার হাতটা ধরে বলল, ইউ কেম বাট ইউ আর জাস্ট টু লেট। তখন আমার মনে পড়লো যে আমি ঠিক 2 বছর আগে তাকে একটা প্রমিস করেছিলাম যে যখন তোকে আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হবে, আমি ঠিক সেই মুহূর্তেই তোর সামনে আসবো। এবং সত্যি সত্যি তাই হয়েছিল, আমি তাকে সাহায্য করতে পারিনি। এবং তারপর থেকে আপনি ফিগারটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেখতে পান, রাইট? জি। আচ্ছা, তো প্রথম কোথায় দেখতে পেলেন আপনি? প্রথম এয়ারপোর্ট রোডে। আচ্ছা। আমি এবং আমার বন্ধু যখন ড্রাইভ করে এয়ারপোর্ট রোড থেকে আমার বাসার দিকে যাচ্ছিলাম, স্পিড ওয়াজ সামথিং লাইক 125 দ্যাট টাইম। আমরা দুজনে ঠিক সেই সময় দেখলাম যে সাদা কাফনের কাপড় পরা, ওই অবস্থায় চেহারাটা তার, ভেগ ভাবেই চেহারাটা তার। আমি সাথে সাথে ব্রেক করে গাড়িটা সাইড করলাম। আমি আমার বন্ধু সামিরকে তখন জিজ্ঞেস করলাম যে তুই কিছু দেখতে পেয়েছিস? তখন বললো যেটা দেখছি সেটা বলতে চাচ্ছি না, আর তুই যেটা বলতে চাইতেছ সেটা শুনতে চাইতেছি না। তখন আমরা we both figured out that we had saw the same thing, রাইট? তো তারপর বললো যে ঠিক আছে তুই পাশে এসে বস, আমি ড্রাইভ করি। বললাম আচ্ছা ঠিক আছে তুই কর। ও গাড়ি স্টার্ট দেওয়ার প্রায় 30-40 সেকেন্ড পরই ও আমাকে বললো যে দোস্ত, গাড়ির ব্রেক ধরতেছে না। বললাম গাড়ির ব্রেক ধরতেছে না, সাথে সাথে বললাম যে গাড়িটাকে নিউট্রাল করে অ্যাক্সিলারেটর ছেড়ে যাইতে থাকুক, স্টার্টে যেহেতু আছে, যে মোমেন্টামে আছে যাইতে থাকুক। আমরা ঠিক তার কিছু দূর আগানোর পরে দেখলাম যে 2টা ট্রাক ওই সময় মুখোমুখি সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রাস্তার সাইডে। তো আমরা কোনো মতে জাস্ট ওই জায়গাটুকু পার করার পরই স্যার বললো যে দোস্ত গাড়ির ব্রেক ঠিক হয়ে গেছে। আচ্ছা। তো আমরা এটাকে তখনও এতটা গুরুত্ব দিই নাই, ভাবছি যে চোখের হয়তো দৃষ্টি ভুল। কিন্তু তারপর এমন একটা ইনসিডেন্ট ঘটছে যেটাকে আমি বলবো যে হ্যাঁ, এটা আসলে আমার লাইফ সেভার একরকম। আমি ওই সময় সিলেটে গেছিলাম, এখন থেকে প্রায় 3 বছর আগের ঘটনা এটা। সিলেটে যাওয়ার ওখানে ওরস অ্যাটেন্ড করতে গেছিলাম। তো ওরসের মাঝখানে আমার সিগারেট খাওয়ার খুব ইচ্ছা জাগলো। আমি আমার ওই ফ্রেন্ডকে নিয়ে ঠিক আছে চল সিগারেট খেয়ে আসি। আমরা ওখানে ওরস থেকে কিছু দূরে মেঠোপথের রাস্তা ধরে আগাচ্ছিলাম। আমরা যখন মানে মেঠোপথের রাস্তায় দাঁড়িয়ে যখন সিগারেট আনছি, তখন আমাদের কানে ওরসের মাইকের আওয়াজ কানে ভাসছে। সিগারেট টানা শেষ, আমরা ভাবলাম যে ঠিক আছে এবার রিটার্ন করি। তখন দেখলাম যে ওরসের আওয়াজটা, মাইকের আওয়াজটা আর আমাদের কানে আসছে না। বললাম ঠিক আছে চল, আমরা যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে হেঁটে ফেরত যাই। আমরা কিছু দূর হাঁটার পরে দুজনের কাছে মনে হলো যে দিস ওয়াজ নট দ্য রুট, আমরা এই রাস্তা দিয়ে আসিনি। ওকে।
আমরা বললাম ঠিক আছে, যেখানে মানুষ দেখা যায় বা আলো আছে এরকম দিকে আমরা হাঁটা দিই, তাহলে যেহেতু রাস্তাটা চিন্তাছি না এই মুহূর্তে। কিছু দূর আগানোর পরেই দেখতে পেলাম যে বিশাল বাঁশঝাড়, কিন্তু বাঁশঝাড়টার ব্যাপারে যেটা অস্বাভাবিক ছিল যে বাঁশঝাড়টা দেখতে এমন ভাবে মনে হচ্ছিল যে কেউ বাঁশঝাড়টাকে টেনে নিচে নামিয়ে রেখেছে। আচ্ছা, এটা আমাদের স্ট্রেঞ্জ মনে হলো যে বাঁশঝাড় তো সাধারণত হেলে থাকে বা উপরে খারাপ হয়ে থাকে, এটা নিচে এইভাবে এরকম পজিশনে থাকবে কেন? তারপরে ঠিক আছে, আমরা এটাকে পাশ কাটে বা পাশ দিয়ে কেটে চলে যাই। ঠিক সেই সময় আমাদের দুজনেরই মনে হলো যে কেউ মানে একরকম চিৎকার করে বলছে যে খবরদার বাসটা ক্রস করো না, যাই করো বাসটা ক্রস করো না। আমাদের ঠিক সাথে সাথে মনে হলো যে and was it the same voice? Yeah, that was the same voice that I had encountered. আমি যে মানুষটার কথা বলছি ঠিক সেম ভয়েসটা ছিল। পরে আমার ব্রেনে ক্যাচ করলো যে, কারণ তাৎক্ষণিকভাবে আমরা এত বেশি শকড এবং ভয় পেয়েছিলাম যে মাথায় তখন ক্যাচ করেনি যে ভয়েসটা কার। পরে আমরা কনফার্ম, মানে ব্রেন যখন ঠান্ডা হয়েছে তখন বুঝতে পারছি। তার পরের ঘটনা অবশ্য। তো আমরা সাথে সাথে এই আওয়াজটা শোনার সাথে সাথেই বললাম যে উল্টা পথে দৌড় দেই। আমরা সাথে সাথে যখন উল্টা পথে দৌড় দেওয়া শুরু করেছি তখন আমরা মানে পিছন থেকে আওয়াজ পাইতেছি যে কিছু একটা বা কেউ একটা আমাদের পিছে পিছে একদম দৌড়াইতেছে। and that was the time I saw her completely. আমি দেখলাম যে that was the instant যে আমি তাকে সবচেয়ে ক্লিয়ারলি দেখতে পেয়েছি till now। সাদা কাফনের কাপড় পরার মতো, সাদা কাপড় একইভাবে, মানে প্রতিবার সে একইভাবে আসে, একইভাবে আমাদের দিকে উল্টো দিক থেকে দৌড়ে এসে বলছে তোমরা দৌড়াতে থাকো, থামো না, বলে আমাদেরকে পাশ কাটায় আমাদের পিছে চলে গেল। এবং আমরা তখনও দৌড়ানো থামাই নেই, আমরা প্রাণপণে দৌড়াচ্ছি এবং শুনতে পাইতেছি বিভৎস বিকট চিৎকারের আওয়াজ এবং অমানসিক চিৎকার। এগুলি মানে মানবিক ভাবে কোনো মানুষের পক্ষে এরকম চিৎকার দেওয়া সম্ভব না আমাদের যেটা মনে হয়েছে। ওকে, সো এই ছিল ঘটনা।